একটা ছেলের সাথে মেয়েটার বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অবাক হবেন আজ পর্যন্ত মেয়েটা তার স্বামীর মুখ দেখেনি। অল্প বয়সে বিয়ে হয়েছিল বলে নিয়ম করা হয়েছিল প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত দুজনে একে অপরের মুখ দেখতে পারবে না। আর এর মাঝখানে ছেলেটা একদিন আর্মিতে যোগ দেয়, আর তারপর থেকে আজ পর্যন্ত এই 7 বছরে বসন্ত জানেও না তার স্বামী আসলে কেমন দেখতে। তবে তার কিছুদিন পর ছেলেটা ছুটি নিয়ে তার গ্রামে ফিরে আসে। এই প্রথম দুজনের দেখা হয়, আবারও তাদের বিয়ের আয়োজন করা হয়, কিন্তু একদম শেষের দিকে সবাই জানতে পারে যে এ আসলে বসন্তের আসল স্বামী নয়, সে ভুয়া পরিচয়ে তাকে বিয়ে করতে এসেছে। কিন্তু কেন এমনটা হয়েছিল আর কি হয়েছিল তারপর সেটা জানতে আপনাকে দেখতে হবে 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটা ইন্ডিয়ান সিনেমা যার নাম হলো দানা পানি। আজকে তার গল্পটাই আমি বলতে চলেছি। জানিয়ে রাখি, এটা শুধু একটা গল্প নয়, বরং ভারতীয় একটা বাস্তব ঘটনা থেকে তৈরি করা সিনেমা। সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার বাস্তবেও এক্সিস্ট করতো, আর ঘটনার টাইমলাইন হলো 1940 সালের আশেপাশে। তাই সিনেমাটা দেখার সময় আপনার মাথায় যেন বিষয়টা থাকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। এই হলো বসন্ত কর। কিছুদিন আগে তিনি তার আত্মজীবনী একটা নোবেল আকারে প্রকাশ করেছেন। আজ প্রথম তিনি কাউকে ইন্টারভিউ দিচ্ছেন সেই নোবেলের জন্য, কারণ তিনি সহ তার পরিবার লন্ডনে থাকে। কিছুদিন আগে ইন্ডিয়াতে বেড়াতে এসেছেন। নোবেলটা 2টা খণ্ডে বিভক্ত, যার প্রথমটি শুরু হয় 1948 সালে, যেখানে আমরা পাঞ্জাবের একটা ছোট্ট গ্রাম আলোয়ালের একটা সুখী পরিবারকে দেখতে পাই। আর এই ছোট্ট মেয়েটা হলো বসন্ত কর, যিনি এই নোবেলটা লিখেছেন। অর্থাৎ সময়টা তার ছোটবেলাকার, যেখানে সে তার বাবা মা, দাদা দাদি, চাচা চাচি একসাথে থাকে। বসন্ত তার মাকে খুব ভালোবাসতো এবং সে দিনের বেশিরভাগ সময় তার দাদির সঙ্গেই কাটাতো। সেদিন বসন্তের বাবা এবং তার চাচাতো ভাই একসাথে কাজ করছিল। তার বাবা দেখতে পায় তার ভাইয়ের সামনে একটা সাপ ফোনা তুলে আছে, যেটা সে খেয়াল করেনি। তার বাবা তাকে বাঁচাতে গেলে সাপটা তার বাবাকেই কামড় দিয়ে বসে। নিমিষের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, আর সাপটা এতটাই বিষধর ছিল যে কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার সময় তারা পায়নি। বসন্ত এর সামনেই তার বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জীবনে এই প্রথম শোকের ছায়া নেমে আসে। এর আগে কখনো সে এতটা কষ্ট পায়নি। এভাবেই কিছু দিন কেটে যায়। সবাই তার বাবার মৃত্যুতে শোকাহত ছিল। বসন্ত সবসময় তার বাবার স্মৃতিতেই ডুবে থাকতো, বাচ্চাদের সাথে খেলাধুলা করতো না। আর তার বাবার চলে যাওয়ার পর থেকে তার মায়ের এই ঘরে কেউ সম্মান করতো না। কাছের আত্মীয় স্বজন তার সাথে কাজের মহিলার মতো আচরণ করত। সবার ময়লা কাপড় চোপড় এখন তাকেই ধুতে হয়। এভাবেই তাদের দিনগুলো কাটছিল। সেদিন বসন্ত এর নানা তাদেরকে দেখতে আসেন, আর আগেও তিনি বেশ কয়েকবার এই বাড়িতে এসেছিলেন কেমন আছে সেটা জানতে। কিন্তু বসন্তের মা সারাদিন বাড়ির সবার কাজ কাম করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে নিজে এবং তার মেয়ে বসন্তের ঠিকঠাক দেখাশোনাও করতে পারে না। বসন্ত সারাদিন কিছু না খাওয়াতে তার মা তাকে রুটি খাইয়ে দিচ্ছিল। তখনই সেখানে তার ননদ অর্থাৎ বসন্ত এর চাচি এসে বলে সংসারে এখন অনেক কাজ বাকি। তখন বসন্তের মা তাকে অনুরোধ করে যে বসন্ত সারাদিন কিছু খায়নি, রুটিটা খাইয়ে তারপর কাজ করে ফেলবে। কিন্তু তখনই তার চাচি সেই থালাটা কেড়ে নিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেয়, যা বসন্তের নানার পায়ের সামনে গিয়ে পড়ে। তার মেয়ে এবং নাতনির প্রতি এমন অত্যাচার সে আজ প্রথমবার দেখতে পেল। বসন্তের নানা বসন্তের মাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এই ঘরে তার থাকার কোনো প্রশ্নই ওঠে না, যেখানে তার বিন্দুমাত্র সম্মান নেই। সে তাকে আশ্বাস দেয় যে এখন সমাজ অনেক পরিবর্তন হয়েছে, কেউ এখন আর বিধবাদের বিয়ে খারাপ চোখে দেখে না, আর তার বয়সও বেশি হয়নি, চাইলে সে এখনো একটা বিয়ে করতে পারে। কিন্তু বসন্তের মা আর কোনো বিয়ে করতে চাচ্ছিলেন না। আসলে তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না বিষয়গুলোতে, কিন্তু সবার সিদ্ধান্তের চাপে পড়ে তাকে বিয়ে করতে রাজি হতেই হয়। এদিকে বসন্ত এর দাদা দাদি বসন্ত এর অধিকার চায়। যেহেতু বসন্ত তাদের বংশের মেয়ে, এজন্য গ্রামের মধ্যে পঞ্চায়েত বসানো হয়। পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী বসন্তকে তার দাদা দাদির সঙ্গেই থাকার সিদ্ধান্ত দেওয়া হয়। তাকে তার অধিকারের পাওনা সম্পত্তি দেওয়া হবে, সঠিক সময়ে বিয়ে দেওয়া হবে এবং প্রতি 6 মাসে একবার করে তার মায়ের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হবে। সেখানে সে তার মায়ের সঙ্গে থাকতে পারবে। বন্ধুরা, ভিডিওর এই অংশটুকু অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন যে শুধু এক্সপ্লেইন ভিডিও দেখে কখনোই পুরো মুভির ফিল পাওয়া যায় না। একটা মুভি দেখতে হয়তো আপনাকে সিনেমা হলে যেতে হবে, নয়তো চরকি, হইচই, নেটফ্লিক্সের মতো একাধিক প্ল্যাটফর্মে টাকা খরচ করে নির্দিষ্ট মুভি বা সিরিজটা দেখতে হবে। আর এটা অনেকেরই সামর্থ্যের বাহিরে হওয়ায় তারা মন চাইলেও পছন্দের মুভিটা দেখতে পারে না। আর এই সমস্যা সমাধানের জন্য আমি নিয়ে এসেছি মিডিয়া বাজার সাইট। এখানে আপনারা একদম ফ্রিতে সরাসরি মুভি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। আমার এক্সপ্লেইন করা সকল মুভি আমি আপনাদের জন্য আপলোড করে রাখবো। অন্য ভাষার মুভি হলেও আপনাদের জন্য দেখতে অসুবিধা হবে না, কারণ ভাষা ভিন্ন হলেও প্রত্যেকটা মুভিতে বাংলা সাবটাইটেল অ্যাড করা থাকবে। আপনার কাজ
হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেয়া মুভি লিঙ্কে ক্লিক করে যে কোনো ব্রাউজারে ওপেন করা। আপনি সাইটে সার্চ অপশন থেকে যে কোনো মুভির নাম লিখে সার্চ করলেই সেই মুভিটি আপনার সামনে চলে আসবে। মনে রাখবেন, সার্চ করার সময় মুভির নাম অবশ্যই ইংলিশে সঠিকভাবে লিখতে হবে। বানান ভুল হলে কিন্তু মুভি আসবে না। এবার আপনার কাঙ্ক্ষিত মুভিটির ওপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি সবার উপরে ওয়াচ অনলাইন অপশন পাবেন। এখন থেকে আপনি একদম ইউটিউবের মতো সরাসরি অনলাইনে মুভি ওয়াচ করতে পারবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান সেই ব্যবস্থাও এখানে আছে। একটু নিচে স্ক্রোল করলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে সহজে আপনি যে কোনো মুভি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় তার বিস্তারিত টিউটোরিয়াল আপনারা হাউ টু ওয়াচ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আর দেরি কিসের, এখনই মিডিয়া বাজার সাইটে যান আর পছন্দের মুভি একদম ফ্রিতে উপভোগ করুন। ধীরে ধীরে তার চলে যাওয়ার সময় হয়ে যায়। কালকেই তাকে এখান থেকে চলে যেতে হবে। তাই রাতের বেলা সে তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে আর তাকে জিজ্ঞাসা করে যদি সে কখনো কান্না করে তাহলে তাকে কে কাছে টেনে নেবে, কেই বা তাকে আদর করবে। তার করা প্রশ্নের কোনো উত্তরই তার মায়ের কাছে ছিল না। তাই সে সময়কে দোষ দিয়ে বলে, সব আমাদের কপাল। এই সময় আমাদের গুরুজনদের কথা মেনে চলাই ভালো। তারা আমাদের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। বসন্ত এতদিন তার মায়ের সাথে নানা বাড়িতেই ছিল, কিন্তু আজকে বিদায় দেওয়ার সময় তার মা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এই সিদ্ধান্তের বাহিরেও সে যেতে পারছিল না। দাদির বাড়িতে গেলে তার চাচি এবং দাদি তাকে বোঝাতে শুরু করে যেন সে 6 মাস পর তার মায়ের কাছে ফেরত যেতে না চায়। 6 মাস পর যখন তার নানা তাকে নিয়ে যেতে আসে, ছোট্ট বসন্ত যাবে না বলে জানিয়ে দেয়। কারণ ছোট্ট মানুষ, সবার ইনফ্লুয়েন্সে তার মন মানসিকতা পরিবর্তন হয়েছে। সে মনে মনে তার মায়ের সাথে দেখা করতে চায়, কিন্তু বাড়ির সকলের চাপে সে নিষেধ করে দেয়। সে তার মাকে ভুলে গেছে, এখন তার মায়ের কথা মনে পড়ে না, সে এমনটা বলে দেয়। কিন্তু ভেতরে তার অনেক কষ্ট। এখন যেহেতু বসন্তই যাবে না, না বলে জানিয়ে দেয়, তাই তার নানা একাই ফেরত চলে যায়। সবাই তার নানাকে বোঝায় যেহেতু এখন মেয়ে তার মায়ের সাথে দেখা করতে না করে দিয়েছে, তাই এখন এটাই ভালো হবে, মাও তার মেয়েকে ভুলে যায়। তা না হলে তারা শুধু শুধু কষ্ট পাবে। এরপর কিছুদিন পরে ছোট্ট বসন্তকে বিয়ে করিয়ে দেওয়া হয়, যেখানে বসন্তকে জানানো হয় এটা নাকি মিথ্যা মিথ্যা বিয়ে খেলা হচ্ছে। বসন্ত এর বিয়ে যে গ্রামে হয় সেই গ্রামেই তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল, যা বসন্তকে জানানো হয়। ভোলাভালা মেয়ে তার মায়ের সাথে দেখা করার জন্য রেডি হতে শুরু করে, এজন্য বিয়েতে রাজি হয়। কিন্তু তার চাচি তাকে থামিয়ে দিয়ে বলে এখনো তাকে অনেকদিন অপেক্ষা করতে হবে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। এদিকে বসন্ত একটার পর একটা দিন গুনতে থাকে, কবে তার এই অপেক্ষা শেষ হবে আর সে তার মায়ের কাছে যেতে পারবে। কিন্তু ধীরে ধীরে আবারও সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। এভাবেই দিন মাসে বদলায় এবং মাস বছরে। বসন্ত এখন বেশ বড় হয়েছে। এখানে গল্পের প্রথম অংশ শেষ হয়। গল্পের দ্বিতীয় অংশের সময়কাল 1962 সাল। ইন্ডিয়া চীন বর্ডারে দুজন মেহতাব সিং এর পোস্টিং হয়েছে। দুজনের নামই মেহতাব। নাম নিয়ে কনফিউশন তাদের যেখানে সেখানেই লেগে যায়। সেদিন মেহতাব সিং বলে ডাকাতে অন্য মেহতাব সিং সেখানে পৌঁছে যায়। যে ঘটনাটা মোটেও নিত্য নতুন নয়, রোজই একজনের বদলে আরেকজন চলে আসে। তখন সেখানে উপস্থিত আরো একজন ইন্সপেক্টর ভীম সিং বলে ওঠে যদি কখনো দুই মেহতাবের একজন শহীদ হয়ে যায় তাহলে কি হবে? তখন মেহতাব সিং বলে ওঠে আমার পরিবারে এমন কেউ নেই যে আমার মৃত্যুতে চোখের পানি ফালানোর মতো কষ্ট করবে। আসলে তারা দুজনেই পাশাপাশি গ্রামে থাকে। আর এই দুই মেহতাব সিং এর মধ্যে একজন হলো বসন্তের হাজবেন্ড মেহতাব, আর এই হলো অন্য মেহতাব। কিন্তু তার কিছুদিন পরেই ইন্ডিয়া চীনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে ইন্ডিয়ার বেশ কিছু সৈনিক মারা যায়। আর সেখানে মৃতদের মধ্যে একজন হলো বসন্তের স্বামী মেহতাব। আর সেই মৃত্যুর খবর পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয় অপর মেহতাব সিং এর ওপর। শহীদ মেহতাব যেহেতু তার পাশের গ্রামে থাকে, তাই মেহতাব ক্যাম্পে থাকা জামা কাপড়গুলো নিয়ে শহীদ মেহতাবের গ্রামের দিকে রওনা দেয়। জোয়ান ছেলের মৃত্যুর খবর শুনে তার বাবা মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। সবার চোখে মুখে শোকের ছায়া। সে তাদেরকে একটা কাগজ দিয়ে বলে এখানে তার স্ত্রী বসন্ত করের সিগনেচার করতে হবে। কিন্তু তাকে তো এখনো পর্যন্ত এই বাড়িতে উঠিয়েই আনা হয়নি। সেই বিয়ে হয়েছে, বিয়ের পর দুজনে দুজনের জায়গাতেই আছে। তাছাড়া এই বাড়ির কেউই এখনো বসন্তকে দেখেওনি, এবং কি বসন্ত এই বাড়ির কাউকে এখনো চেনে না। এরপর তাকে একটা ঠিকানা দিয়ে বলা হয় এই গ্রামে বসন্ত কর থাকে এবং তাকে এখানে গিয়ে সাইন করে আনতে হবে। মেহতাব সিং সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই গ্রামে পৌঁছে মেহতাব দেখতে পায় দূরে কয়েকটা মেয়ে কুয়ো থেকে পানি তুলছে, যাদের মধ্যে এই মেয়েটা হলো বসন্ত। সে তার কাছে পানি খেতে চেয়ে বলে এটা কি আলাওয়াল গ্রাম, এবং আরো বলে আমাকে কাশ্মীরা সিং এর বাড়িতে যেতে হবে। তখন বসন্ত উত্তর দেয় উনি তো মারা গিয়েছেন অনেক বছর আগে। যা শুনে মেহতাব আবারও চলে যেতে শুরু করে। আর এদিকে বসন্ত আর তার বান্ধবীরা নিজেদের মধ্যে কথা বলতে লাগে এই সৈনিক সেনা তো যার সাথে বসন্তের বিয়ে হয়েছিল, সামনেই তার চাচার ছেলের বিয়ে, হয়তো তাকেও নিমন্ত্রণ করা হয়েছে। আজ হয়তো সে প্রথম তার জামাইকে দেখতে পেয়েছে। এদিকে রাস্তায় তার সাথে বাহাদুর নামের এক লোকের সাথে দেখা হয়। বাহাদুর তাকে তার পরিচয় দিয়ে বলে আমি এখানে একটা স্কুলে পড়াই, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই, আর আজ আমার
সৌভাগ্য যে আপনার মতো একজন সৈনিকের সাহায্য করতে পারছি। আর আপনি যে বাড়িতে যাচ্ছেন আমি সেই বাড়িরই ছেলে। কাশ্মীরা সিং আমার দাদা ছিলেন। তখন সে তাকে এই গ্রামে আসার কারণ বলতে শুরু করে। আপনাদের পরিবারের মেয়ে বসন্ত করের বিয়ে যে ছেলের সাথে হয়েছিল তার সাথে আমার পোস্টিং ছিল, আর কিছুদিন আগে বর্ডারে সে শহীদ হয়েছে। এখন আমাদের তার স্ত্রীর একটা সার্টিফিকেটের সিগনেচার প্রয়োজন। এই কথা শুনে সে রাস্তার কিনারে বসে পড়ে, কারণ এই পরিবারের সে তাকে সব থেকে বেশি ভালোবাসতো। বসন্ত এর ভাগ্য শুরু থেকেই খারাপ ছিল। ছোটবেলায় তার বাবা মারা যায়, মায়ের হাতও অনিচ্ছায় ছুটে যায়, আর আজ তো শ্বশুর বাড়ি না যেতেই বিধবা হয়ে গেল সে। এখন সেই খবর কিভাবে তার কাছে বলবে সেটাই সে বুঝতে পারছিল না। মেহতাব তখন তাকে কোনোভাবে সামলে তুলে। বাহাদুর তাকে অনুরোধ করে বলে, সামনেই তাদের পরিবারের বিয়ে, এখন যদি এই খবর জানাজানি হয় তাহলে তাদের পরিবারের সকলের আনন্দ এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। তাই যদি সেই খবরটা 5 দিন পর জানায় তাহলে তাদের একটু উপকার হতো। কিন্তু মেহতাবের গ্রাম এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। সে যদি একবার এখান থেকে চলে যায় তাহলে 5 দিন পর তার পক্ষে আবার ফিরে আসা সম্ভব না। বাহাদুর তাই তাকে নিয়ে এক বন্ধুর বাসায় যায় এবং বলে এই 5 দিন সে যেন এখানেই থাকে। 5 দিন পর স্বাক্ষর নিয়ে সে এখান থেকে চলে যেতে পারে। বাহাদুর এবং তাদের পরিবারের অবস্থাটা বুঝে সে এখানে অপেক্ষা করবে বলে রাজি হয়। এদিকে বসন্ত এর কানেও খবর চলে আসে সেই বাহাদুর তাদের জামাইকে নাকি তার এক বন্ধুর বাড়িতে রেখে এসেছে। এই বিয়েটা শেষ হওয়ার পর হয়তো তাদেরও বিয়ে হবে। আর এটা কোনো অফিসিয়াল কথাবার্তা ছিল না, মূলত তার বান্ধবীরা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে এরকম বিশ্বাস করিয়েছে। এই নিয়ে সে সারাদিন এখন থেকে স্বপ্ন দেখতে শুরু করে। বাহাদুরও ঘরে বলে দেয় যে তার এক বন্ধু এসেছে যে সেনাবাহিনীর সৈনিক। এখন সে তার আরেক বন্ধুর বাড়িতে রয়েছে, কিন্তু তার সকল খাবার দাবার এই বাড়ি থেকেই দেওয়া হবে। এরপর থেকে নানান বাহানায় বসন্ত এবং তার বান্ধবীরা মেহতাব যে বাড়িতে আছে তার আশেপাশে ঘোরাঘুরি করে এবং তাকে খাবার দিয়ে আসে। একদিন তার বান্ধবীরা বসন্তকে পরিচয় করিয়ে দিয়ে বলে ওর নাম বসন্ত। যা শুনে মেহতাব কিছুটা কষ্ট পায়, কারণ হয়তো আর কিছুদিন পর এই মেয়েটার মুখে এই হাসিটা আর দেখা যাবে না। আর বসন্ত বিশ্বাস করে নিয়েছে, কারণ তার নামও কিন্তু মেহতাব। দুজনের নাম যেহেতু একই, দুজনে একই পোস্টে কাজ করছে, দুজনকে দেখতেও মোটামুটি একই রকম, তাই এই কারণে সে আরো বেশি বিশ্বাস করে নিয়েছে যে এই হলো তার হাজবেন্ড। মেহতাব তো তার দিকে তাকিয়ে খালি কষ্ট পায় যে মেয়েটা যখন জানতে পারবে না জানি তার উপর দিয়ে কি বয়ে যাবে। কিন্তু এদিকে বসন্ত তো মেহতাবকে নিজের স্বামী হিসেবে কল্পনা করতে শুরু করেছে, এটা কেউ জানেই না। এই ভেবে সে তার মনে স্বপ্ন বুনতে শুরু করে বিয়ের পর সে কি করবে, কিভাবে তাদের সংসার সাজাবে। তার আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন সে তার বুয়াকে দেখতে পায়। বুয়ার আসতেই সে তাকে গিয়ে জড়িয়ে ধরে। ছোটবেলা থেকে যে জীবনের বেশিরভাগ দুঃখ কষ্ট বুয়ার সাথেই ভাগ করে নিয়েছিল, সেই বুয়া তার সাথে দেখা করতে এসেছে। পরদিন তারা আবার খাবার দিতে মেহতাব সিং এর কাছে যায়। আজকেও বসন্ত বেশ লজ্জা পাচ্ছিল কথা বলতে, কিন্তু চলে যাওয়ার আগে আড়াল থেকে বলে আমি আপনার খেয়াল সারা জীবন এভাবেই রাখবো। কথাটা মেহতাবের বেশ ভালো লাগে, কিন্তু যেই মেহতাবের স্বপ্ন বসন্ত দেখছে সেই মেহতাব তো আর সে না। রাতের বেলা সে বুয়াকে জিজ্ঞাসা করে তার বিদায়ের ব্যাপারে এবং আরো জানায় মেহতাব এখন এই গ্রামেই আছে। কিন্তু সব কথা তো বুয়ার মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ সে তো কিচ্ছু জানে না। বুয়া সেই বাহাদুরের কাছে যায় এবং তাকে মেহতাবের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন বাহাদুর সব সত্য বলে দিয়ে বলে আমি তাকে এখনো এই সত্যটা লুকিয়ে রেখেছি যাতে বাড়ির আনন্দে কোনো ব্যাঘাত না ঘটে। পরদিন সকালে বুয়া সিদ্ধান্ত নেয় মেহতাবের সাথে দেখা করার। সে মেহতাবের কাছে গিয়ে বলে বসন্তের বিয়ে হয়েছে অনেক বছর আগে, ঘরের বড়রা করিয়েছিল, কিন্তু এখন তারা বেঁচে নেই। আমরাও ওই ছেলের চেহারা দেখিনি আজ পর্যন্ত। ওই ছেলে দেখতে শুনতে কেমন তা এই বাড়ির কেউ জানে না। এখন এই মেয়েটা যদি জানতে পারে তার স্বামী বেঁচে নেই তাহলে বাকিটা জীবন কিভাবে সে কাটাবে। সবাই জানে ছেলে মিলিটারিতে চাকরি করে। যদি তুমি চাও তাহলে তুমি মেহতাবের শূন্য স্থান নিয়ে বসন্তকে বিয়ে করতে পারো, এতে ওই মেয়েটার জীবন সুন্দর হবে। মেহতাব তাদের কাছে ক্ষমা চেয়ে বলে আমি একজন মুসাফির, আমার পরিবারের কেউ নেই, আমি কিভাবে বিয়ে করব তাকে। তাছাড়াও মেহতাব এই ব্যাপারে ভয় পাচ্ছিল যদি কখনো বসন্ত তার আসল পরিচয় জানতে পারে, যাকে সে এতদিন ধরে কল্পনা করে আসছে সে আসলে অন্যজন, তাহলে কি হবে। বুয়া এবং বাহাদুর বেশ কয়েকবার রিকোয়েস্ট করার ফলে মেহতাব বিয়ে করার জন্য রাজি হয়, কারণ এমনিতেও বসন্তকে দেখে তার শুরুতেই ভালো লেগে গিয়েছিল। বাড়িতে এসে বসন্ত এবং মেহতাবের বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। সবাইকে এটা বলা হয় যে বর্ডার থেকে অল্প কিছুদিনের ছুটি নিয়েই সে এখানে এসেছে, তাই খুব তাড়াতাড়ি বিয়েটা দিতে হবে। সবকিছু ঠিকঠাক ভাবেই বিয়ের প্রস্তুতি নিচ্ছিল সবাই। মেহতাবও বসন্তকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে ভাবতে শুরু করে নিয়েছে। সব আত্মীয়দের মধ্যে ভীম সিং নামের ওই সৈনিকও উপস্থিত ছিল যে কিনা বসন্তদের পক্ষের ছিল, কিন্তু মিলিটারিতে থাকার সুবিধার্থে দুইজন মেহতাব সিংকেই সে চিনত। ভীম সিং চিন্তায় পড়ে যায় এ তো সেই মেহতাব সিং যার পরিবারে কেউ নেই, আর এ তো শহীদ মেহতাব সিং এর মৃত্যুর খবর নিয়ে এসেছিল। এদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে যায়, যেখানে ভীম মেহতাবের পাশে গিয়ে বসে। তাকে বলতে লাগে আমি তোর ব্যাপারে সবকিছু জানি, তুই সেই মেহতাব না যার পরিচয় নিয়ে তুই বিয়ে করছিস। তুই তো তার মৃত্যুর খবর নিয়ে এসেছিলি। একজন বিধবাকে বিয়ে করা কোনো অন্যায় না, কিন্তু তাকে না জানিয়ে মিথ্যা কথা বলে বিয়ে করাটা অন্যায়। মেহতাব তাকে পরে সবকিছু বুঝিয়ে বলবে বলে জানায়, কিন্তু ভীম কোনো কথায় তোয়াক্কা না করে সবার সামনে ভীম সিং মুখোশ খুলে দেয়। সে সবাইকে বলতে শুরু করে আপনারা যার বিয়ে দিচ্ছেন সেই মেয়ে বিধবা। বেশ কিছুদিন আগে বর্ডারে বসন্ত এর আসল স্বামী
স্বামী শহীদ হয়েছেন, আর একে দিয়ে শহীদ মেহতাবের মৃত্যুর সংবাদ পাঠানো হয়েছিল। আর এই মেহতাব সিং শহীদ মেহতাবের জায়গা নিয়ে বিয়ে করতে বসেছে। ও আপনাদের সবাইকে ঠকাচ্ছে মিথ্যা বলে। এখন এই শুনে বসন্ত এর চাচা তো তাকে একদম মেরে ফেলার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। এদিকে বসন্ত এর মন ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়। মাত্রই সে জানতে পারে তার স্বামী মারা গিয়েছে, এর উপর তার বিয়েও ভেঙে গেল। মেহতাবকে বসন্তের চাচারা চারিদিক থেকে আটকে ফেলে। কোনো উপায় না দেখে সে তার বন্দুকটা বের করে এবং সবাইকে হুমকি দিয়ে বলে, আমি চাইলে সবাইকে মেরে ফেলতে পারি, কেউ আমাকে পুরো কথাটা বলতে দিচ্ছে না কেন? সবাই কিছুটা থামলে তখন বাহাদুর বলতে শুরু করে, 19 বছরের বোন বিধবা হয়ে গেছে, কি করব আমি? সাদা শাড়ি পরিয়ে ঘরে বসিয়ে রাখবো, যেখানে ওর জীবন মাত্র শুরু হয়েছে? কেন এই মেয়েটার জীবন নষ্ট করবো আমরা? তার থেকে একটা ভালো ছেলে দেখে বিয়ে করিয়ে দিলেই তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তাই না? কিন্তু এতে কেউই রাজি না, কারণ নিজেদের ঘরের মেয়ে এভাবে অন্য ঘরে গেলে তাদের সম্মান নষ্ট হবে। বসন্তের ছোটবেলা যে তারা নষ্ট করে দিয়েছে তা তারা ভুলেই গেছে। ছোটবেলায় যেখানে তাকে তার মায়ের সঙ্গে সময় কাটানোর কথা ছিল, সেখানে মা আর মেয়েকে আলাদা করে দেওয়া হয়েছে। যেখানে তার মা কখনো দ্বিতীয় বিয়ে করতেই চায়নি, আর এখন যখন এর স্বামীর ভালোবাসার পাওয়ার কথা, তখন তাকে বিধবার সাদা শাড়ি পরিয়ে ঘুরার কথা বলা হচ্ছে। বাহাদুরের এই প্রতিবাদে সবার চোখ খুলে যায়। তারা বুঝতে পারে এতদিন তার সাথে তারা কত অন্যায় করে এসেছে। এই অন্যায়ের প্রয়াসযুক্ত করার জন্য পুনরায় আবারও বসন্ত এবং মেহতাবের বিয়ের আয়োজন করা হয়, যেখানে সব রীতিনীতি অনুযায়ী তাদেরকে বিয়ে করানো হয়। এরপর মেহতাব বসন্তকে নিয়ে তার গ্রামের জন্য রওনা হয়। আর অপরদিকে আসল মেহতাবের বাড়ির মানুষদের এই বিষয়ের সঙ্গে কোনো লেনাদেনা নেই, কারণ তাদের ছেলের মৃত্যুতে তারা এখন তাদের সেই ছোটবেলার পুত্র বউকে মানতে চাইবে না। আর এমনটাই হয়েছে। মেহতাব তারপর বসন্তকে নিয়ে নিজের গ্রামে পৌঁছায়। দরজায় টোকা দিলে ভেতর থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে আসে। মেহতাব তাকে জানায়, উনি হলেন আমার দুঃসম্পর্কের মাসি বা খালা, যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও উনি তার জন্য মায়ের থেকেও বড়। উনি হয়তো জানতে পেরেছেন আমি বিয়ে করেছি, তাই হয়তো আজ আমার বাড়িতে এসেছেন এবং আমার জন্য অপেক্ষা করছেন। মাসি যখন দরজা খুলে তখন দেখা যায় এ অন্য কেউ না, বসন্তের মা। বসন্তের মা তাকে চিনতে পারছিল না, কারণ বসন্ত আজ অনেক বড় হয়ে গেছে। তার মা জিজ্ঞাসা করে, কে তুমি? তখন বসন্ত উত্তরে বলে, আমি আপনার মেয়ে বসন্ত। যা শোনার পর তার মাও তাকে ধরে কান্না করতে থাকে। যে মানুষগুলোর একটা সিদ্ধান্ত নিয়ে মা ও মেয়েকে আলাদা করে দিয়েছিল, আজ ভাগ্য তাদেরকে একসাথে করে দিয়েছে। এসব দেখে মেহতাবও অবাক হয়ে চেয়ে থাকে। ছোট্টবেলায় যে তাকে মায়ের আদর দিয়ে বড় করেছে, তার হাতে রুটি খেয়েছে, তার মেয়ের সাথেই তার বিয়ে হয়েছে। এতদিন যেখানে তার পরিবারের কেউ ছিল না, আজ তার পরিবারের সব সুখ শান্তি যেন একসাথে এসেছে। বসন্ত এর মায়ের পরিবারেও এখন কেউ নেই, তাই সেও এখন তাদের সাথে থাকতে শুরু করেছেন। কিছুদিন পর বসন্ত একটা মেয়ে সন্তান জন্ম দেয়। বসন্ত এর মা তার মেয়েকে দাদা দাদি নানা নানির আদর দিয়ে বড় করতে থাকে। বসন্ত তার মায়ের থেকে যতটা দূরে ছিল, এখন সে তার মায়ের ঠিক ততটাই খেয়াল রাখতে শুরু করেছে। এভাবেই তাদের দিনগুলো কাটতে থাকে। বসন্তের মেয়েও দিনে দিনে বড় হতে থাকে। বড় হয়ে তার মেয়ে কানাডা চলে যায়। আর কিছুদিন পর তার মাও এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। বসন্ত এখন তার জীবনের শেষ সময়গুলো পার করছে। 1 বছর আগে তার স্বামী মেহতাব সিংও তাকে ছেড়ে চলে গিয়েছেন। আর তাই এখন সে তার জীবনের শেষ সময়ে এসে নিজের আত্মজীবনী একটা উপন্যাস আকারে প্রকাশ করেছেন। এই নোবেলের মাধ্যমে সে পুরো পৃথিবীকে নিজের গল্পটা শোনাতে চায়। মনে আছে তো, গল্পের শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম বসন্ত কর দুজনকে ইন্টারভিউ দিচ্ছিল, সেখানে সে তাদেরকে এই নোবেলের গল্প বলছিল। আর কিছুক্ষণ পর সেই ইন্টারভিউ সেটে বসে সেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ছিল তার জীবনের একমাত্র এবং শেষ ইন্টারভিউ। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়। আর যেমনটা বললাম, এটা নিছক কোনো গল্প ছিল না, এটা বাস্তব থেকে তৈরি করা একটা সিনেমা ছিল, যা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আমার উপস্থাপনায় গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এমনই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের মেইন চ্যানেল গল্পের গভীরে ঘুরে আসতে পারেন। আর এই যে স্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। ধন্যবাদ।